সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিশাল অ্যামাজন রেনফরেস্টের গভীরে যেখানে কোনো রাস্তা পৌঁছায় না, সেখানে এমন একটি শহর রয়েছে যা মানবতার জন্য এক ধরনের বিরোধাভাস সৃষ্টি করে। এখানে প্রায় 1/2 মিলিয়ন মানুষ বিশ্বের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় জীবনযাপন করে, আর প্রতিদিন সকালে পুরো অ্যামাজনের জীববৈচিত্র্য যেন বাজারের মাঝখানে এনে রাখা হয়। এখানে শত শত প্রজাতির বন্য প্রাণী, যার মধ্যে অনেকগুলো বিপন্ন এবং কিছু আন্তর্জাতিক আইনে সুরক্ষিত, প্রতিদিন প্রকাশ্যে কেনাবেচা হয়। স্বাগতম ইকুইটোসে, পেরুর সবচেয়ে রহস্যময় রত্ন এবং এক বিস্ময়কর শহরে, যেখানে এমন বহু গোপন রহস্য লুকিয়ে আছে যা নিয়ে খুব কম মানুষই কথা বলতে সাহস করে। এটি একটি বিশাল খোলা আকাশের নিচে গড়ে ওঠা বাজার, যা প্রায় 6-5 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত, এবং এখানে প্রায় 20টি সেকশন ও 200-এরও বেশি পণ্য বিভাগ রয়েছে। এটি অ্যামাজন অববাহিকার 150টিরও বেশি আদিবাসী সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র, যেখানে তারা তাদের বন ও নদীর উৎপাদিত পণ্য বিক্রি করতে নিয়ে আসে। সকাল 6টায় বেলেনে প্রবেশ করা এক ধরনের অভিজ্ঞতা যা সহজেই মানুষকে অভিভূত করে দিতে পারে। পাকা ট্রপিক্যাল ফলের গন্ধ, সুগন্ধি ভেষজ, কাঠের ধোঁয়া এবং শুকনো মাছের লবণাক্ত ঘ্রাণ সব একসঙ্গে মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করে। সব মিলিয়ে একটি অনন্য ঘ্রাণের অভিজ্ঞতা তৈরি করে। এই বাজারটি কয়েকটি ভাগে বিভক্ত: সবজি ও ফল, তাজা ও শুকনো মাছ, মশলা ও ভেষজ, প্রক্রিয়াজাত খাবার এবং বিশেষভাবে পাসাহে পাকিত, যা ঐতিহ্যবাহী চিকিৎসা ও আধ্যাত্মিক আচার অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত পণ্যের জন্য বিখ্যাত একটি করিডর। বেলেন শুধু একটি বাজার নয়, এটি পুরো অ্যামাজনের একটি ক্ষুদ্র মানচিত্রের মতো। বন যা কিছু দিতে পারে তার প্রায় সব কিছুই এখানে পাওয়া যায়। বিরল বনফল থেকে শুরু করে, যেমন আগুয়াজে, কামু কামু, কপুয়াসু, বিভিন্ন ধরনের বাদাম, গাছের ছাল, ভেষজ শিকড়, বনমধু এবং এমন অসংখ্য পণ্য যা অ্যামাজনের বাইরে অনেকেই নামও জানে না। ইকুইটোসের মানুষের কাছে এটি শুধু একটি বাজার নয়, এটি একসঙ্গে সুপারমার্কেট, ফার্মেসি এবং সংস্কৃতির জীবন্ত উৎস। বেলেন বাজারের পশুপালন বিভাগ যেন একটি বিষয়ই প্রমাণ করে: যদি কোনো প্রাণীর অস্তিত্ব থাকে, তবে তার প্রতিটি অংশই একটি সম্পদ হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং এখানে কি খাওয়া যাবে বা কি ব্যবহার করা যাবে, এই ধারণা কখনোই এই অনুমান দিয়ে শুরু হয় না যে কোনো কিছুই অব্যবহারযোগ্য। ফেলে দেওয়ার মতো কিছুই এখানে ধরা হয় না। ষাঁড়ের মাথাগুলো এখনও চোখ ও শিং-সহ মূল টেবিলে স্তূপ করে রাখা থাকে। খোলাখুলি ভেতরে উন্মুক্ত থাকা ষাঁড়ের মস্তিষ্ক অংশে ভাগ করে বিক্রি করা হয়। এই মস্তিষ্ক সাধারণত রান্না করে ভাজা বা ঝোল হিসেবে প্রস্তুত করা হয়, এবং এটিকে একটি বিশেষ খাবার হিসেবে গণ্য করা হয়। কেবল ভুঁড়ি বা বর্জ্য অংশ নয়, বরং পূর্ণাঙ্গ মূল খাবার হিসেবেই দেখা হয়। টেবিলের একপাশে সব ধরনের অফাল আলাদা করে সাজানো থাকে। বিক্রেতা কোনো গর্ব বা লজ্জা ছাড়াই জানান, ব্যস্ত সকালের দিকে এগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যায়। হ্যাম এবং হাড় একসঙ্গে বান্ডিল করে স্যুপ তৈরির জন্য আলাদা দামে বিক্রি করা হয়। যে কোনো হাড় দেখতে যতই পরিষ্কার হোক না কেন, ক্রেতারা নিজেরাই বাছাই করে নেয়। স্মোকড শূকরের মাংস আলাদাভাবে বিক্রি হয়। এখানে রঙের ব্যবহারও একটি কার্যকর সংকেত হিসেবে কাজ করে। স্মোকড পোর্কে কমলা ও লাল রং বোঝায় শক্তিশালী কাঠের ধোঁয়ার স্বাদ এবং তুলনামূলক দীর্ঘ সংরক্ষণযোগ্যতা। ক্রেতারা এই রঙগুলোকে প্রায় ওয়াইনের লেবেল পড়ার মতো করেই ব্যাখ্যা করেন। শিংগুলোও ফেলে দেওয়া হয় না। অ্যামাজন এক ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তৈরিতে মহিষের শিং ব্যবহার করা হয়, প্রতিধ্বনি তৈরি করা শারীরিক অংশ হিসেবে। কিছু আচার অনুষ্ঠানে গুঁড়ো করা শিং পোড়ানো হয়। একজন বিক্রেতা সেখানে ছোট খোদাই করা শিংয়ের টুকরো প্রদর্শন করেন, যা ঐতিহ্যবাহী পুরুষদের ব্যক্তিগত যত্নে ব্যবহৃত হয়। পাসাহে পাকিত হল বাজারের পাশের একটি আচ্ছাদিত করিডর, কিন্তু এর ভেতরের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। এর অর্ধেক অংশ যেন একটি ফার্মেসি, অর্ধেক আধ্যাত্মিক আচার অনুষ্ঠানের স্থান, আর বাকি অংশকে ঠিকভাবে সংজ্ঞায়িত করা কঠিন। স্টলগুলোর দুই পাশে সাজানো ছিল নানা ধরনের শিকড়, শুকনো গাছের ছাল এবং বিশাল বোতলে ভরা প্রাণীজ তেল। বিশাল বোতলে ভরা ভালুকের চর্বি এবং অ্যান্টিটার প্রাণীর চর্বি এখানে জয়েন্টের ব্যথা ও প্রদাহ কমানোর ওষুধ হিসেবে লেবেল করা ছিল। এমনকি ছোট কাচের বোতলেও এক ধরনের গাঢ় তরল বিক্রি হচ্ছিল, যাকে বিক্রেতারা প্রাণীর রক্তের মিশ্রণ বলে বর্ণনা করতেন, যদিও এর প্রকৃত উপাদান সম্পর্কে খুব কম মানুষই স্পষ্টভাবে ব্যাখ্যা দিত। একেবারে একটি স্টলের প্রবেশমুখে ঝুলিয়ে রাখা ছিল একটি শুকনো কুমিরের মাথা, যার চোখের কোটর এখনও অক্ষত। বিক্রেতার বিশ্বাস ছিল এটি ক্রেতা আকর্ষণ করে এবং সৌভাগ্য নিয়ে আসে। তার ব্যবসার জন্য সৌভাগ্য বয়ে আনে বলে তিনি এটি খুব স্বাভাবিকভাবেই ব্যাখ্যা করছিলেন, যেন এটি কোনো সাধারণ ব্যবসায়িক পরামর্শ। করিডরের আরও ভেতরে এমন একটি জিনিস ছিল যা প্রায় সবাই থেমে গিয়ে তাকিয়ে দেখছিল। একটি বিশাল অজগরের খুলির ভেতরে খোলা চোয়ালের মধ্যে রাখা ছিল একটি ছোট তাবিজ। দোকানদারের মতে কিছু সময় ব্যবসায় দুর্ভাগ্য চলছিল, কিন্তু ওই তাবিজটি সেখানে রাখার পর থেকে আবার তাদের ভাগ্য ফিরতে শুরু করে। আপনার এলাকায় কি এমন কোনো তাবিজ বা আধ্যাত্মিক বিশ্বাস আছে যেগুলো মানুষ সৌভাগ্য বা সুরক্ষার জন্য ব্যবহার করে?
আপনার অঞ্চলে কি এখনও এমন কোনো তাবিজ, আধ্যাত্মিক রীতি বা সৌভাগ্যের বিশ্বাস প্রচলিত আছে যেগুলো মানুষ সত্যিই বিশ্বাস করে ও ব্যবহার করে? নিচে কমেন্টে আপনার এলাকার মজার গল্পগুলো শেয়ার করুন। ওষুধ বিক্রির অংশের কাছাকাছি একটি কাঠের হুকে ঝুলিয়ে রাখা ছিল একটি অদ্ভুত গাঢ় বস্তু, প্রায় জাম্বুলার আকারের। কাছ থেকে দেখলে বোঝা যায় এটি আসলে একটি জীবন্ত মৌচাক, যেখানে হুলবিহীন মৌমাছিরা এখনও ভেতরে চলাফেরা করছে এবং ছোট একটি ছিদ্র দিয়ে আসা যাওয়া করছে। পুরো মৌচাকটি ভেতরের মৌমাছি সহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় একটি পূর্ণাঙ্গ পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছিল। এই মৌমাছির প্রজাতিটি অ্যামাজন অঞ্চলের স্থানীয় এবং তাদের মধু সাধারণ বাণিজ্যিক মধুর মতো নয়। এটি ঘন বা তীব্র মিষ্টি নয়, বরং এতে থাকে এক ধরনের টক স্বাদ, যার ভেতরে সাইট্রাসের মতো হালকা ঘ্রাণ মিশে থাকে এবং নরম মোম জাতীয় উপাদান থাকে। খেলে প্রথমেই টক স্বাদটি বিস্ফোরণের মতো অনুভূত হয়, এরপর ধীরে ধীরে এক ধরনের সূক্ষ্ম মিষ্টতা আসে। তবে এই মোম অংশটি হজমযোগ্য নয় এবং আলাদা করে বের করে ফেলতে হয়। বিক্রেতারা এই ধরনের মধুকে প্রায়ই একটি বিশেষ, এটি চোখের সংক্রমণ, শ্বাসযন্ত্রের অসুস্থতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একটি ঐতিহ্যবাহী ওষুধ হিসেবে বিবেচিত হয়। তবে এর সরবরাহ সবসময়ই সীমিত, কারণ বনের ভেতরে মৌমাছির উপনিবেশ টিকিয়ে রাখা অত্যন্ত ধীর ও কঠিন একটি প্রক্রিয়া। এর ঠিক পাশেই রয়েছে টুইনস, অ্যামাজনের একটি তামাকজাত পণ্য, যার নিকোটিনের মাত্রা শিল্পজাত সিগারেটের তুলনায় অনেক গুণ বেশি। এখানে ১০০টি হাতে মোড়ানো সিগারেটের একটি প্যাকেট দাম $1-এরও কম। তবে এখানে মাপাচো সাধারণ বিনোদনমূলক ধূমপানের জন্য ব্যবহৃত হয় না। এর প্রথম উল্লেখিত ব্যবহারগুলোর একটি হল মানুষের ত্বকে থাকা পরজীবী মাছের লার্ভা চিকিৎসা করা। এই ক্ষেত্রে মাপাচো ধোঁয়া সরাসরি ক্ষতের ওপর ফুঁ দেওয়া হয়, যাতে অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়, লার্ভাগুলো মারা যায় এবং পরে সেগুলো সহজেই অপসারণ করা যায়। এটি শুনতে লোকজ কোনো আচার মনে হলেও বাস্তবে এটি একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি। মাপাচোর আরেকটি ব্যবহার আধ্যাত্মিক জগতের সঙ্গে সম্পর্কিত। যখন কেউ বনে হারিয়ে যায়, তখন তার পরিবার রাতে বাইরে মাপাচো জ্বালায়। বিশ্বাস করা হয় এই ধোঁয়া হারিয়ে যাওয়া ব্যক্তির আত্মাকে ডেকে আনে। বনের আত্মাকে ফিরিয়ে এনে হারিয়ে যাওয়া ব্যক্তিকে পরিচিত পৃথিবীর সীমার ভেতরে পথ দেখিয়ে নিয়ে আসতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। উল্লেখযোগ্য বিষয় হল, এই রীতি কেবল প্রাচীন কোনো কিংবদন্তি নয়, আজও অ্যামাজনের অনেক অঞ্চলে এটি প্রচলিত আছে। অ্যামাজনের এমন একটি প্রাণী আছে যাকে বেলেম বাজারে কখনোই দেখা যায় না, যদিও সেখানে বনের প্রায় সবকিছুই বিক্রি হয়। এটি হলো বোটো, অর্থাৎ অ্যামাজন নদীর ডলফিন। এই মিঠা পানির ডলফিনের একটি রহস্যময় গোলাপি রং রয়েছে এবং স্থানীয় বিশ্বাসে এটি নদীর আত্মা হিসেবে বিবেচিত হয়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী বোটোকে এমন এক সত্তা হিসেবে দেখা হয়, মৃতদের আত্মা নদীর ডলফিনের রূপে ফিরে আসে বলে বিশ্বাস করা হয়। গল্পগুলোতে বলা হয়, পূর্ণিমার রাতে বোটো সুন্দর যুবকের রূপ ধারণ করে নদীর ধারে আয়োজিত উৎসবে উপস্থিত হয়, নারীদের আকৃষ্ট করে এবং ভোরের আগে আবার নদীতে ফিরে যায়। এই বিশ্বাসের কারণে অনেক আদিবাসী নারী, যাদের সন্তানের পিতৃপরিচয় জানা যায় না, তারা বলে থাকেন বোটো এসেছিল। এই কারণে অনেক অ্যামাজনবাসীর কাছে বোটো একটি কঠোর ট্যাবু হিসেবে বিবেচিত। আর আশ্চর্যের বিষয় হলো, এই একই আধ্যাত্মিক বিশ্বাস বোটোকে যে কোনো আইনের চেয়ে বেশি সুরক্ষা দেয়। বেলেমে কেউ বোটোর বাণিজ্য করে না, আইনের কারণে নয়, বরং সংস্কৃতিগত বিশ্বাসের কারণে। এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। কখনো কখনো প্রকৃতি রক্ষায় আইনগত ব্যবস্থার চেয়েও সংস্কৃতি ও বিশ্বাস অনেক বেশি কার্যকর হতে পারে। নদীর তীরের কাছে সামুদ্রিক খাবারের বাজারে মূল্য নির্ধারণের যুক্তি পৃথিবীর বাকি অংশের তুলনায় সম্পূর্ণ উল্টো। লিমা থেকে প্রায় ৬০০ মাইল দূরে বিমানে আনা অক্টোপাস স্থানীয় উৎপাদিত অনেক খাবারের চেয়েও বহুগুণ বেশি দামে বিক্রি হয়। চিংড়ি, কাঁকড়া, স্কুইড এবং নানা ধরনের সামুদ্রিক খাবার অ্যামাজনের একেবারে হৃদয়ে বরফের ওপর সাজানো থাকে, সমুদ্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। এখানে এই বিরোধাভাস ব্যাখ্যা করার কেউ চেষ্টা করে না, এটি কেবল বেলেমের দৈনন্দিন বাস্তবতার অংশ হয়ে গেছে। বেলেমের মাছ বাজারে গেলে সত্যিই বোঝা যায় অ্যামাজন কত বিশাল এবং বৈচিত্র্যময়। এখানে থাকা অনেক মাছ যদি আন্তর্জাতিক অ্যাকোরিয়াম বাজারে বিক্রি করা হতো, তবে সেগুলোর দাম হতে পারত শত বা এমনকি কয়েক হাজার ডলার পর্যন্ত। কিন্তু বেলেমে সেগুলো বরফের উপর সাধারণ মাছের মতোই পড়ে থাকে, যেন তাদের মূল্য নির্ধারণ করে শুধু প্রাপ্যতা আর আশেপাশের বাস্তব জীবন, সাধারণ খাবারের মতোই। পায়ারা ফিশ বা ভ্যাম্পায়ার মাছ তাদের নিচের চোয়াল থেকে বেরিয়ে থাকা দুইটি লম্বা দাঁতের জন্য আলাদা করে চেনা যায়। এই মাছগুলো সারা বিশ্বের অ্যাকোরিয়াম প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু বেলেমে এগুলো কেজি হিসেবে মাত্র প্রায় $1 দরে বিক্রি হয়। এর পাশেই থাকে টাইগার স্ট্রাইপড ক্যাটফিশ, যাদের শরীর জুড়ে কালো ও সাদা ডোরাকাটা দাগ দেখা যায়।
কিছু মাছ প্রায় 1.5 মিটার পর্যন্ত লম্বা হয়, যা টোকিও বা সিঙ্গাপুরের অ্যাকোরিয়াম বাজারে অত্যন্ত দামি একটি প্রাণী হিসেবে বিবেচিত হতো। দোকানগুলোতে বিক্রি হওয়া এসব মাছের বড় অংশই বেলেমে মূলত খাবার হিসেবেই ব্যবহৃত হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য হল সিলভার অ্যারোয়ানা, যা অনেক এশীয় দেশে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত এবং কিছু ক্ষেত্রে একটি বাড়ির সমান দামে বিক্রি হয়, কিন্তু এখানে এটি কেজি হিসেবে $1-এরও কম দামে পাওয়া যায়। এর পাশাপাশি রয়েছে আরাপাইমা, পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির মাছগুলোর একটি। কিছু নমুনা প্রায় 3 মিটার পর্যন্ত লম্বা হয়, আর এর আঁশ এতটাই পুরু যে পিরানহা পর্যন্ত সহজে কামড় বসাতে পারে না। তারা অনেক সময় আরাপাইমাকে তাজা, শুকনো বা বড় বড় টুকরো করে বাজারের স্টলে ঝুলিয়ে রাখে, যেন সেগুলো কোনো মূল্যবান সামগ্রীর মতো প্রদর্শিত হচ্ছে। শুকনো মাছের সারি ধরে হাঁটতে হাঁটতে আপনি বুঝতে পারবেন কেন এই সংরক্ষণ পদ্ধতি অ্যামাজনে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। মাছগুলো প্রথমে পরিষ্কার করা হয়, লবণ দিয়ে মাখানো হয়, তারপর কয়েকদিন ধরে রোদে শুকানো হয়। যেখানে বিদ্যুৎ প্রায়ই অনিয়মিত এবং বরফ সবসময় ব্যয়বহুল, সেখানে অ্যামাজনের গরম ও আর্দ্র পরিবেশে খাবার সংরক্ষণের এটিই সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। নদী পাড়ের প্রধান বাজারের বিপরীতে অবস্থিত স্যান ফ্রান্সিসকো পাড়া, যেখানে প্রায় প্রতিটি ঘরই খুঁটির উপর নির্মিত। বর্ষাকালে, যা এখানে কয়েক মাস ধরে চলে, নদীর পানি 4 মিটারেরও বেশি বেড়ে যায় এবং নিচতলার পুরো ঘরগুলো ডুবে যায়। তখন রাস্তায় মোটরসাইকেলের বদলে নৌকা চলে, শিশুরা নৌকা চালিয়ে স্কুলে যায়, আর কিছু ঘর পুরোপুরি ভাসমান নৌকার মতো ভেসে থাকে। স্থানীয়দের জন্য এটি কোনো দুর্যোগ নয়, বরং অ্যামাজনের জীবনের একটি স্বাভাবিক ছন্দ মাত্র। অ্যামাজন অঞ্চলে স্যান ফ্রান্সিসকোর একটি সাধারণ টিনের ছাউনি দেওয়া রান্নাঘরে অ্যামাজনীয় খাবারগুলো পর্যটকদের অভিজ্ঞতা দেওয়ার জন্য নয়, বরং দৈনন্দিন খাবার হিসেবেই রান্না করা হয়। এখানে সবচেয়ে জনপ্রিয় খাবার হলো টাকাচো। সবুজ কলা সেদ্ধ করে নরম করা হয়, তারপর বড় কাঠের পেছনি দিয়ে চেঁচে নরম ও আঠালো মণ্ড তৈরি করা হয়, যা ছোট বলের আকারে গড়ে পরিবেশন করা হয় সেসিনার সাথে। এটি অ্যামাজনের ধুমায়িত মাংস, যা প্রায় কয়েকদিন ধরে শুকিয়ে ও ধোয়ায় সংরক্ষণ করা হয়। সেসিনার সমৃদ্ধ, আলাদা ও লবণাক্ত স্বাদ দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করা যায়, যা অ্যামাজনের মতো উষ্ণ ও আর্দ্র পরিবেশে খাদ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে কাজ করে। দীর্ঘ সময় পর্যন্ত গরম আবহাওয়াতেও রেফ্রিজারেশন ছাড়াই এটি সংরক্ষণ করা যায়। এটি এমন এক ধরনের খাবার যা কঠিন পরিবেশে টিকে থাকার জন্যই তৈরি হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হল এগনেস্ট, একটি জনপ্রিয় প্রাতরাশের খাবারের স্থানীয় নাম। বিক্রেতা একটি সম্পূর্ণ রান্না করা মুরগি বিপরে আরেম, যার ভেতরে বিভিন্ন পর্যায়ের বিকাশে থাকা ডিমের গুচ্ছ এখনও অক্ষত অবস্থায় থাকে এবং একই সঙ্গে মুরগির দেহগাহ্বরে রান্না হয়ে যায়। ক্রেতারা সাধারণত কেনার আগে সাবধানে মুরগির পেট পরীক্ষা করে নেন। যে মুরগির ভেতরে যত বেশি ডিম থাকে তার দামও তত বেশি। বেলেমে, যেখানে প্রায় কোনো কিছুই নষ্ট করা হয় না, এটিকে অনেকেই একটা কিনলে 2টা পাওয়া ধরনের একটি সুযোগ হিসেবেই দেখেন। আরেকটি অনন্য পানীয় হলো পোষে, যা খুব সহজভাবে তৈরি করা হয়। কাঁচা ডিম স্থানীয় বিয়ারের সাথে ফেটিয়ে ঘন করা হয়, তারপর ঠান্ডা অবস্থায় সামান্য ফেনাযুক্তভাবে পরিবেশন করা হয়। ফলে তৈরি হয় একটি ঘন, মিষ্টি, মাল্ট স্বাদের পানীয়, যার স্বাদ বাইরে থেকে যতটা সাধারণ মনে হয় তার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। আপনার যদি কখনো অ্যামাজন ভ্রমণের সুযোগ হয়, আপনি কি এমন ধরনের খাবার চেষ্টা করার সাহস করবেন? এগ নেস্ট বা কাঁচা ডিম ও বিয়ার দিয়ে তৈরি পোষের মতো কিছুকে আপনি চেষ্টা করার সাহস করবেন? আর আপনি কোথায় থাকেন? আপনার এলাকায় কি এমন কোনো খাবার আছে যেগুলোর নাম শুনলেই বাইরে থেকে আসা মানুষরা একটু অস্বস্তি বোধ করে? নিচে কমেন্টে শেয়ার করুন। পেরুর উত্তর পূর্বাঞ্চলের লোরেটো প্রদেশের গভীরে অবস্থিত ইকুইটস হল এমন একটি শহর যা একটি বিশাল অঞ্চলের রাজধানী, যার আয়তন জার্মানির চেয়েও বড়, কিন্তু জনসংখ্যা এত কম যে ঘন্টার পর ঘন্টা হেলিকপ্টারে উড়লেও শুধু ঘন সবুজ জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যায় না। এই শহরের জনসংখ্যা প্রায় 4,13,000। জনসংখ্যার এই শহরটির সবচেয়ে অবাক করা বিষয় হল রাজধানী লিমা থেকে এখানে কোনোভাবেই সড়ক পথে পৌঁছানো যায় না। কোনো হাইওয়ে নেই, জাতীয় রাস্তা নেই, এমনকি বনের ভেতর দিয়ে কোনো সংযোগ পথ নেই। ইকুইটস চারদিকে ঘেরা 3টি নদী, বিশাল আমাজন, ইতায়া এবং নানাই, এবং ঘন প্রাচীন বন দিয়ে, যা এতটাই ঘন যে স্যাটেলাইটও অনেক সময় এর ভেতর ঠিকভাবে প্রবেশ করতে পারে না। এখানে পৌঁছানোর একমাত্র উপায় হল লিমা থেকে বিমানে উড়ে আসা অথবা দীর্ঘ সময় ধরে নদী পথে নৌকায় যাত্রা করা। 3 থেকে 5 দিন পর্যন্ত চলা একটি যাত্রা, যেখানে যাত্রীরা হামুকায় ঘুমায়, পণ্য ও যাত্রীতে ঠাসা সংকীর্ণ অংশের ভেতর ঝুলন্ত অবস্থায়। এই কারণে ইকুইটসকে অনেক সময় ভূমিতে থাকা দ্বীপ বলা হয়, একটি শহর যেখানে 4 লক্ষাধিক মানুষ বাস করে কিন্তু স্থলপথে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন।
ইকুইটস নিয়ে কথা বলতে গেলে এখানকার নারীদের প্রসঙ্গ আসে এবং চারাপা আর্দিয়েন্তে নামে একটি স্টিরিওটাইপও উল্লেখ করা হয়, যেখানে অ্যামাজনীয় নারীদের এক ধরনের বন্য ও প্রলোভনমূলক রূপে উপস্থাপন করা হয়। শুরুতে চারাপা শব্দটি ছিল একটি অবমাননাকর শব্দ, যা ব্যবহার করা হতো কোস্টাল পিপল দ্বারা সেলভা জঙ্গল এলাকার মানুষদের বোঝাতে ব্যবহৃত হতো। সময়ের সাথে সাথে অ্যামাজনীয় নারীদের এই চিত্রটি ধীরে ধীরে রোম্যান্টিকভাবে অবাধ ও প্রাকৃতিক আকর্ষণের প্রতীক হিসেবে উপস্থাপিত হতে শুরু করে। এই ধরনের পূর্বধারণা অনেক সময় স্থানীয় নারীদের অন্যায়ভাবে দেখা এবং এমনকি পর্যটক বা বাইরের মানুষের বিকৃত দৃষ্টিভঙ্গির কারণে হয়রানির মতো সমস্যারও জন্ম দেয়। তবে ইকুইটসের নারীরা চারাপা শব্দটিকে নতুনভাবে পুনর্গঠন করেছেন। একটি অবমাননাকর শব্দকে তারা ধীরে ধীরে গর্বের প্রতীকে রূপান্তর করেছেন, যা এখন তাদের পরিচয়, আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। উন্মুক্ততা, বন্ধুত্বপূর্ণ আচরণ এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপনের মানসিকতার প্রতীক হিসেবে। একই সঙ্গে তারা পেরুর সমাজে প্রচলিত সৌন্দর্যের মানদণ্ডের চাপের মুখেও পড়ে, যেখানে অনেক সময় ফর্সা ত্বক এবং ইউরোপীয় বৈশিষ্ট্যকে বেশি মূল্য দেওয়া হয়, যার তুলনায় গাঢ় ত্বক, উঁচু গালবোন বা বাদামি চোখের মতো আদিবাসী বৈশিষ্ট্যগুলো কম গুরুত্ব পায়। এর ফলে অনেক আদিবাসী বা মেস্টিসো নারী নিজেদের চেহারা নিয়ে ছোটবেলা থেকেই আত্ম অবিশ্বাসে ভুগতে পারে। পারিবারিক জীবনে ক্যাথলিক সংস্কৃতি এবং আদিবাসী ঐতিহ্যের মিশ্রণ একটি জটিল সামাজিক বাস্তবতা তৈরি করে। খুব ঘনিষ্ঠ বহু প্রজন্মের পারিবারিক কাঠামো তৈরি করে। এখানে বিবাহ শুধু ভালোবাসার বিষয় নয়, বরং পুরো বিস্তৃত পরিবারের দেখাশোনার দায়িত্বের সঙ্গেও যুক্ত। তাই অনেক ইকুইডোজের নারী অস্থায়ী সম্পর্কের চেয়ে স্থিতিশীলতা, বিশ্বস্ততা এবং দায়িত্ব নেওয়ার ক্ষমতাকে বেশি গুরুত্ব দেন। আপনি যখন করনেল বিমানবন্দরে অবতরণ করবেন, প্রথম যে জিনিসটি আপনাকে আঘাত করবে তা পাখির ডাক নয়, বরং হাজার হাজার মোটো ট্যাক্সি ও যাত্রীবাহী যানবাহনের কর্ণবিদারক শব্দ। ট্রাইসাইকেলগুলো এখানে একটানা ভনভন করে, যেন মধুমক্ষিকার ঝাঁকের মতো শহর জুড়ে ছড়িয়ে থাকে। স্থানীয়রা মজা করে এগুলোকে মশা বলে ডাকে, কিউট বলে নয়, বরং তাদের অসংখ্য সংখ্যা আর শব্দের কারণে। আনুমানিক ৮০,০০০ মোটো ট্যাক্সি শহর জুড়ে গাদাগাদি অবস্থায় চলাচল করে, প্রায় কোনো লেন মেনে না চলে ছুটে যায় মোড়ে মোড়ে। ভ্রমণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপ হলো চড়ার আগে অবশ্যই ভাড়া ঠিক করে নিতে হবে এবং সবসময় নগদ টাকা সঙ্গে রাখতে হবে, কারণ অনেক জায়গায় কার্ড গ্রহণ করা হয় না। ইকুইডোসের জীবন মূলত দুইটি সম্পূর্ণ আলাদা ছন্দে চলে। নভেম্বর থেকে জুন পর্যন্ত থাকে বন্যার মৌসুম, যখন অ্যামাজন নদীর পানি ৪ মিটারেরও বেশি বেড়ে যায় এবং নদী তীরবর্তী হাজার হাজার খুঁটির ওপর তৈরি ঘরের নিচতলা সম্পূর্ণভাবে পানিতে ডুবে যায়। স্থানীয়রা এটিকে কোনো দুর্যোগ হিসেবে দেখে না। শিশুরা নৌকা চালিয়ে স্কুলে যায়, প্রাপ্তবয়স্করা নৌকা চালিয়ে কাজে যায়, আর কিছু ঘর এমনভাবে তৈরি যে সেগুলো ভাসমান কাঠের ভেলায় রূপান্তরিত হয়ে পানির সাথে সাথে ভেসে চলে। শুকনো মৌসুম এলে পানি নেমে যায় এবং ঘরগুলো আবার তাদের আগের অবস্থানে ফিরে আসে, আর চারপাশে উন্মোচিত হয় কাদা ও। অ্যামাজনের এই জীবনধারা, এটাই ইকুইডোজের বাস্তব ছন্দ। বন্যা এখানে ব্যতিক্রম নয়, বরং স্বাভাবিক ঘটনা। ইকুইডোজের শিশুরা পড়তে শেখার আগেই সাঁতার শেখে, আর সাইকেল চালানোর আগে নৌকা চালানো শেখে। ইকুইডোজের সবচেয়ে বড় বিপদ এখানে কুমির, অ্যানাকন্ডা বা বিষধর পোকামাকড় নয়, সবচেয়ে বড় হুমকি হলো পানি নিজেই। শহরটির কিছু জলসূত্র দক্ষিণ আমেরিকার সবচেয়ে বেশি দূষিত নগর জলব্যবস্থার মধ্যে পড়ে। দক্ষিণ আমেরিকার অনেক শহরের তুলনায় ইকুইডোজের মতো কম জনসংখ্যার শহরেও জলদূষণের মাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রায় বাংলাদেশ ও ভারতের কিছু শহরের সঙ্গে তুলনীয়ভাবে পরিবেশ প্রতিবেদনগুলোতে উঠে আসে। অ্যামাজন নদী এখানে একদিকে যেমন পানীয় জলের উৎস, তেমনি শহরের প্রতিদিনের বর্জ্য, নর্দমার পানি এবং হাজার হাজার নৌকার ইঞ্জিন থেকে বের হওয়া তেলের মিশ্রণের চূড়ান্ত গন্তব্য। সবকিছুই আবার ফিরে যায় নদীতেই। শহরের সবচেয়ে কুখ্যাত বস্তি বাহো বেলেনে মানুষ সরাসরি নদীর পানিতেই গোসল করে, রান্নার কাজ করে এবং কাপড় ধোয়, একই পানিতে, এর কাদা মিশ্রিত ঘোলা পানিতে। বাজো বেলেনকে পর্যটন পোস্টারে অনেক সময় অ্যামাজনের ভেনিস বলা হয়, কিন্তু বাস্তবে এটি ৬৫,০০০-এরও বেশি দরিদ্র মানুষের জন্য এক অবিরাম সংগ্রামের জায়গা। বছরে প্রায় ৬ মাস নদীর পানি বাড়ার কারণে কাঠের ভেলা বা বাঁশের খুঁটির ওপর তৈরি ঘরগুলো পানিতে ডুবে যায়।
এখানে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, নেই বর্জ্য নিষ্কাশন বা সিওয়ারেজ সিস্টেম। বেলেনের প্রায় 40% শিশু দীর্ঘমেয়াদী অপুষ্টিতে ভোগে এবং জনসংখ্যার প্রায় 66% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এটাই এমন এক শহরের মূল্য যেখানে সঠিক নগর অবকাঠামো এখনও গড়ে ওঠেনি। রাবার বুমের ঐতিহাসিক উত্তরাধিকার ইকুইডোসকে এমন একটি অদ্ভুত স্থাপত্য উপহার দিয়েছে যা সহজে অন্য কোথাও দেখা যায় না। শহরের কেন্দ্রস্থলের চত্বরে দাঁড়িয়ে আছে একটি লোহার তৈরি বাড়ি, যাকে স্থানীয়রা বিশ্বাস করেন গুস্তাভ আইফেল অর্থাৎ আইফেল টাওয়ারের নির্মাতা ডিজাইন করেছিলেন। এটি কাসা দে ফিয়েরো বা আয়রন হাউস নামে পরিচিত। গল্প অনুযায়ী রাবার ব্যবসায়ী আনসেলমো দেল আগুইলা 1889 সালের প্যারিস আন্তর্জাতিক প্রদর্শনী থেকে এই কাঠামোটি কিনে এনেছিলেন। তারপর এটি খুলে ফেলা হয়, স্টিমশিপে করে আটলান্টিক পাড়ি দিয়ে অ্যামাজনের দিকে আনা হয় এবং শেষ পর্যন্ত 1890 সালে শত শত স্থানীয় শ্রমিকের মাধ্যমে পুনরায় জোড়া লাগানো হয়, যারা জঙ্গলের ভেতর দিয়ে এক একটি লোহার পাত বহন করে নিয়ে গিয়েছিল। কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। গবেষকরা পরে নিশ্চিত করেন যে এই কাঠামোটি সরাসরি আইফেলের নকশা নয়, বরং বেলজিয়ামের লে ফর্স দে জেব্রুক কারখানায় পূর্ব নির্মিত প্রি ফ্যাব্রিকেটেড অবস্থায় তৈরি হয়েছিল। তবুও এই কিংবদন্তি আজও টিকে আছে, আর এই রহস্যই ইকুইডোস শহরে পর্যটকদের আকর্ষণ করে রাখার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। লোহার এই বাড়িটি দ্রুতই বিষুবীয় জলবায়ুর সঙ্গে অপ্রায়োগিক প্রমাণিত হয়। লোহার দেয়ালগুলো চুল্লির মতো সূর্যের তাপ শোষণ করে, ফলে ভেতরের পরিবেশ বসবাসের জন্য প্রায় অসম্ভব হয়ে ওঠে। সময়ের সাথে সাথে ভবনটি একাধিকবার হাতবদল হয়েছে, কখনো নাইট ক্লাব, কখনো কনভিনিয়েন্স স্টোর, আর বর্তমানে পর্যটকদের জন্য একটি ক্যাফে হিসেবে ব্যবহৃত হচ্ছে। কাসা দে ফিয়েরো আসলে ইকুইডোসের একটি নিখুঁত প্রতীক, জঙ্গলের ভেতরে হারিয়ে যাওয়া একটি ইউরোপীয় স্বপ্ন, যা শেষ পর্যন্ত অ্যামাজনের জলবায়ুর কাছে পরাজিত হয়েছে। মালেকন তারাপাকা ধরে হাঁটলে, সূর্যাস্তের সময় মালেকন তারাপাকা ধরে হাঁটলে দেখা যায় অসংখ্য ভিলা, যেখানে ইউরোপ থেকে আনা টাইলস ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে দাঁড়িয়ে আছে ঘরের ছাউনি দেওয়া অস্থায়ী ঘরগুলোর পাশে। এটাই ইকুইডোস, একটি শহর যেখানে একটি গৌরবময় অতীত আর একটি কঠিন বর্তমান মাত্র কয়েক কদমের ব্যবধানে পাশাপাশি অবস্থান করে। বেলেন ছেড়ে যাওয়ার পর একটি প্রশ্ন থেকেই যায়, কিভাবে শত শত হাজার মানুষের বেঁচে থাকার প্রয়োজনের সঙ্গে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রের সুরক্ষাকে সামঞ্জস্য করা যায়। বাইরে থেকে দেখলে বেলেনকে সহজেই বিচার করা যায়, অ্যামাজন বাস্তুতন্ত্রের উপর চাপ স্পষ্টভাবেই দেখা যায়। তবে সমস্যার অন্যদিকেও একটি বাস্তু যুক্তি রয়েছে। ইকুইডোস এমন একটি শহর যেখানে প্রায় 5 লক্ষ মানুষ প্রায় সম্পূর্ণভাবে সড়ক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন অবস্থায় বাস করে। তাদের কাছে অ্যামাজন রেইন ফরেস্ট কোনো বন্য প্রকৃতি নয়, এটি একটি সুপারমার্কেট, একটি ফার্মেসি এবং জীবিকার একমাত্র উৎস। অনেক পরিবারের জন্য বন ও নদী তাদের সবকিছু। যদি বিকল্প আয়ের ব্যবস্থা ছাড়া সম্পূর্ণভাবে লগিং নিষিদ্ধ করা হয়, তাহলে হাজার হাজার সম্প্রদায় পর্যাপ্ত খাবার পাবে না। কিন্তু যদি বর্তমান হারে গাছ কাটা অব্যাহত থাকে, তবে যে বাস্তুতন্ত্র তাদের টিকিয়ে রাখছে সেটাই ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। এটি এক ধরনের চক্রাকার সংকট, যার কোনো সহজ সমাধান নেই। এই কারণেই বেলেন এক ধরনের জটিল বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছে। এটি একই সঙ্গে শহরের জীবনধারণের প্রধান বাজার এবং পরিবেশ ও সংরক্ষণ ইস্যুর একটি কেন্দ্রবিন্দু। প্রতিদিন সকালে পুরো অ্যামাজন রেইন ফরেস্ট যেন খাবার, ওষুধ এবং তাবিজ এবং নানা পণ্য হিসেবে এখানে আসে, আর এই চক্র প্রতিদিনই চলতে থাকে। সম্ভবত এই জায়গা ছেড়ে যাওয়ার সময় সবচেয়ে সৎ উপলব্ধি হল এখানে কোনো নিখুঁত উত্তর নেই, এবং এখানে কি খাওয়া যাবে বা কি ব্যবহার করা যাবে এই ধারণা কখনোই এই অনুমান দিয়ে শুরু হয় না যে কোনো কিছুই অব্যবহারযোগ্য। ফেলে দেওয়ার মতো কিছুই এখানে ধরা হয় না। ষাঁড়ের মাথাগুলো এখনও চোখ ও শিংসহ মূল টেবিলে স্তূপ করে রাখা থাকে। খোলাখুলি ভেতরে উন্মুক্ত থাকা ষাঁড়ের মস্তিষ্ক অংশে ভাগ করে বিক্রি করা হয়। এই মস্তিষ্ক সাধারণত রান্না করে ভাজা বা ঝোল হিসেবে প্রস্তুত করা হয় এবং এটিকে একটি বিশেষ খাবার হিসেবে গণ্য করা হয়। কেবল ভুঁড়ি বা বর্জ্য অংশ নয়, বরং পূর্ণাঙ্গ মূল খাবার হিসেবেই দেখা হয়। টেবিলের একপাশে সব ধরনের অফাল আলাদা করে সাজানো থাকে। বিক্রেতা কোনো গর্ব বা লজ্জা ছাড়াই জানান, ব্যস্ত সকালের দিকে এগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যায়। হ্যাম এবং হাড় একসঙ্গে বান্ডিল করে স্যুপ তৈরির জন্য আলাদা দামে বিক্রি করা হয়। যে কোনো হাড় দেখতে যতই পরিষ্কার হোক না কেন, ক্রেতারা নিজেরাই বাছাই করে নেয়। স্মোকড শূকরের মাংস আলাদাভাবে বিক্রি হয়। এখানে রঙের ব্যবহারও একটি কার্যকর সংকেত হিসেবে কাজ করে। স্মোকড পোর্কে কমলা ও লাল রং বোঝায় শক্তিশালী কাঠের ধোঁয়ার স্বাদ এবং তুলনামূলক দীর্ঘ সংরক্ষণযোগ্যতা। ক্রেতারা এই রঙগুলোকে প্রায় ওয়াইনের লেবেল পড়ার মতো করেই ব্যাখ্যা করেন। শিংগুলোও ফেলে দেওয়া হয় না।
অ্যামাজন এক ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তৈরিতে মহিষের শিং ব্যবহার করা হয় প্রতিধ্বনি তৈরি করা শারীরিক অংশ হিসেবে। কিছু আচার অনুষ্ঠানে গুঁড়ো করা শিং পোড়ানো হয়। একজন বিক্রেতা সেখানে ছোট খোদাই করা শিংয়ের টুকরো প্রদর্শন করেন, যা ঐতিহ্যবাহী পুরুষদের ব্যক্তিগত যত্নে ব্যবহৃত হয়। পাসাহে পাকিতো হল বাজারের পাশের একটি আচ্ছাদিত করিডর, কিন্তু এর ভেতরের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। এর অর্ধেক অংশ যেন একটি ফার্মেসি, অর্ধেক আধ্যাত্মিক আচার অনুষ্ঠানের স্থান, আর বাকি অংশকে ঠিকভাবে সংজ্ঞায়িত করা কঠিন। স্টলগুলোর দুই পাশে সাজানো ছিল নানা ধরনের শিকড়, শুকনো গাছের ছাল এবং বিশাল বোতলে ভরা প্রাণীজ তেল। বিশাল বোতলে ভরা ভালুকের চর্বি এবং অ্যান্টিএটার প্রাণীর চর্বি এখানে জয়েন্টের ব্যথা ও প্রদাহ কমানোর ওষুধ হিসেবে লেবেল করা ছিল। এমনকি ছোট কাচের বোতলেও এক ধরনের গাঢ় তরল বিক্রি হচ্ছিল, যাকে বিক্রেতারা প্রাণীর রক্তের মিশ্রণ বলে বর্ণনা করতেন, যদিও এর প্রকৃত উপাদান সম্পর্কে খুব কম মানুষই স্পষ্টভাবে ব্যাখ্যা দিত। একেবারে একটি স্টলের প্রবেশমুখে ঝুলিয়ে রাখা ছিল একটি শুকনো কুমিরের মাথা, যার চোখের কোটর এখনও অক্ষত। বিক্রেতার বিশ্বাস ছিল এটি ক্রেতা আকর্ষণ করে এবং সৌভাগ্য নিয়ে আসে। তার ব্যবসার জন্য সৌভাগ্য বয়ে আনে বলে তিনি এটি খুব স্বাভাবিকভাবেই ব্যাখ্যা করছিলেন, যেন এটি কোনো সাধারণ ব্যবসায়িক পরামর্শ। করিডরের আরও ভেতরে এমন একটি জিনিস ছিল যা প্রায় সবাই থেমে গিয়ে তাকিয়ে দেখছিল। একটি বিশাল অজগরের খুলির ভেতরে খোলা চোয়ালের মধ্যে রাখা ছিল একটি ছোট তাবিজ। দোকানদারের মতে কিছু সময় ব্যবসায় দুর্ভাগ্য চলছিল, কিন্তু ওই তাবিজটি সেখানে রাখার পর থেকে আবার তাদের ভাগ্য ফিরতে শুরু করে। আপনার এলাকায় কি এমন কোনো তাবিজ বা আধ্যাত্মিক বিশ্বাস আছে যেগুলো মানুষ সৌভাগ্য বা সুরক্ষার জন্য ব্যবহার করে? আপনার অঞ্চলে কি এখনও এমন কোনো তাবিজ, আধ্যাত্মিক রীতি বা সৌভাগ্যের বিশ্বাস প্রচলিত আছে যেগুলো মানুষ সত্যিই বিশ্বাস করে ও ব্যবহার করে? নিচে কমেন্টে আপনার এলাকার মজার গল্পগুলো শেয়ার করুন। ওষুধ বিক্রির অংশের কাছাকাছি একটি কাঠের হুকে ঝুলিয়ে রাখা ছিল একটি অদ্ভুত গাঢ় বস্তু, প্রায় জাম্বুলার আকারের। কাছ থেকে দেখলে বোঝা যায় এটি আসলে একটি জীবন্ত মৌচাক, যেখানে হুলবিহীন মৌমাছিরা এখনও ভেতরে চলাফেরা করছে এবং ছোট একটি ছিদ্র দিয়ে আসা যাওয়া করছে। পুরো মৌচাকটি ভেতরের মৌমাছি সহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় একটি পূর্ণাঙ্গ পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছিল। এই মৌমাছির প্রজাতিটি অ্যামাজন অঞ্চলের স্থানীয় এবং তাদের মধু সাধারণ বাণিজ্যিক মধুর মতো নয়। এটি ঘন বা তীব্র মিষ্টি নয়, বরং এতে থাকে এক ধরনের টক স্বাদ, যার ভেতরে সাইট্রাসের মতো হালকা ঘ্রাণ মিশে থাকে এবং নরম মোম জাতীয় উপাদান থাকে। খেলে প্রথমেই টক স্বাদটি বিস্ফোরণের মতো অনুভূত হয়, এরপর ধীরে ধীরে এক ধরনের সূক্ষ্ম মিষ্টতা আসে। তবে এই মোম অংশটি হজমযোগ্য নয় এবং আলাদা করে বের করে ফেলতে হয়। বিক্রেতারা এই ধরনের মধুকে প্রায়ই একটি বিশেষ, এটি চোখের সংক্রমণ, শ্বাসযন্ত্রের অসুস্থতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একটি ঐতিহ্যবাহী ওষুধ হিসেবে বিবেচিত হয়। তবে এর সরবরাহ সবসময়ই সীমিত, কারণ বনের ভেতরে মৌমাছির উপনিবেশ টিকিয়ে রাখা অত্যন্ত ধীর ও কঠিন একটি প্রক্রিয়া। এর ঠিক পাশেই রয়েছে টুইনস, অ্যামাজনের একটি তামাকজাত পণ্য, যার নিকোটিনের মাত্রা শিল্পজাত সিগারেটের তুলনায় অনেক গুণ বেশি। এখানে 100টি হাতে মোড়ানো সিগারেটের একটি প্যাকেট দাম $1-এরও কম। তবে এখানে মাপাচো সাধারণ বিনোদনমূলক ধূমপানের জন্য ব্যবহৃত হয় না। এর প্রথম উল্লেখিত ব্যবহারগুলোর একটি হল মানুষের ত্বকে থাকা পরজীবী মাছের লার্ভা চিকিৎসা করা। এই ক্ষেত্রে মাপাচো ধোঁয়া সরাসরি ক্ষতের ওপর ফুঁ দেওয়া হয়, যাতে অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়, লার্ভাগুলো মারা যায় এবং পরে সেগুলো সহজেই অপসারণ করা যায়। এটি শুনতে লোকজ কোনো আচার মনে হলেও বাস্তবে এটি একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি। মাপাচোর আরেকটি ব্যবহার আধ্যাত্মিক জগতের সঙ্গে সম্পর্কিত। যখন কেউ বনে হারিয়ে যায়, তখন তার পরিবার রাতে বাইরে মাপাচো জ্বালায়। বিশ্বাস করা হয় এই ধোঁয়া হারিয়ে যাওয়া ব্যক্তির আত্মাকে ডেকে আনে। বনের আত্মাকে ফিরিয়ে এনে হারিয়ে যাওয়া ব্যক্তিকে পরিচিত পৃথিবীর সীমার ভেতরে পথ দেখিয়ে নিয়ে আসতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। উল্লেখযোগ্য বিষয় হল, এই রীতি কেবল প্রাচীন কোনো কিংবদন্তি নয়, আজও অ্যামাজনের অনেক অঞ্চলে এটি প্রচলিত আছে। অ্যামাজনের এমন একটি প্রাণী আছে যাকে বেলেম বাজারে কখনোই দেখা যায় না, যদিও সেখানে বনের প্রায় সবকিছুই বিক্রি হয়। এটি হলো বোটো, অর্থাৎ অ্যামাজন নদীর ডলফিন। এই মিঠা পানির ডলফিনের একটি রহস্যময় গোলাপি রং রয়েছে এবং স্থানীয় বিশ্বাসে এটি নদীর আত্মা হিসেবে বিবেচিত হয়। আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী বোটোকে এমন এক সত্তা হিসেবে দেখা হয়, মৃতদের আত্মা নদীর ডলফিনের রূপে ফিরে আসে বলে বিশ্বাস করা হয়। গল্পগুলোতে বলা হয়, পূর্ণিমার রাতে বোটো সুন্দর যুবকের রূপ ধারণ করে নদীর ধারে আয়োজিত উৎসবে উপস্থিত হয়, নারীদের আকৃষ্ট করে এবং ভোরের আগে আবার নদীতে ফিরে যায়। এই বিশ্বাসের কারণে অনেক আদিবাসী নারী, যাদের সন্তানের পিতৃপরিচয় জানা যায় না, তারা বলে থাকেন বোটো এসেছিল।
এই কারণে অনেক অ্যামাজনবাসীর কাছে বোটো একটি কঠোর ট্যাবু হিসেবে বিবেচিত। আর আশ্চর্যের বিষয় হলো এই একই আধ্যাত্মিক বিশ্বাস বোটোকে যে কোনো আইনের চেয়ে বেশি সুরক্ষা দেয়। বেলেমে কেউ বোটোর বাণিজ্য করে না, আইনের কারণে নয়, বরং সংস্কৃতিগত বিশ্বাসের কারণে। এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। কখনো কখনো প্রকৃতি রক্ষায় আইনগত ব্যবস্থার চেয়েও সংস্কৃতি ও বিশ্বাস অনেক বেশি কার্যকর হতে পারে। নদীর তীরের কাছে সামুদ্রিক খাবারের বাজারে মূল্য নির্ধারণের যুক্তি পৃথিবীর বাকি অংশের তুলনায় সম্পূর্ণ উল্টো। লিমা থেকে প্রায় ৬০০ মাইল দূরে বিমানে আনা অক্টোপাস স্থানীয় উৎপাদিত অনেক খাবারের চেয়েও বহুগুণ বেশি দামে বিক্রি হয়। চিংড়ি, কাঁকড়া, স্কুইড এবং নানা ধরনের সামুদ্রিক খাবার অ্যামাজনের একেবারে হৃদয়ে বরফের ওপর সাজানো থাকে, সমুদ্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। এখানে এই বিরোধাভাস ব্যাখ্যা করার কেউ চেষ্টা করে না, এটি কেবল বেলেমের দৈনন্দিন বাস্তবতার অংশ হয়ে গেছে। বেলেমের মাছ বাজারে গেলে সত্যিই বোঝা যায় অ্যামাজন কত বিশাল এবং বৈচিত্র্যময়। এখানে থাকা অনেক মাছ যদি আন্তর্জাতিক অ্যাকোরিয়াম বাজারে বিক্রি করা হতো তবে সেগুলোর দাম হতে পারত শত বা এমনকি কয়েক হাজার ডলার পর্যন্ত। কিন্তু বেলেমে সেগুলো বরফের উপর সাধারণ মাছের মতোই পড়ে থাকে, যেন তাদের মূল্য নির্ধারণ করে শুধু প্রাপ্যতা আর আশেপাশের বাস্তব জীবন। সাধারণ খাবারের মতোই পায়ারা ফিশ বা ভ্যাম্পায়ার মাছ তাদের নিচের চোয়াল থেকে বেরিয়ে থাকা দুইটি লম্বা দাঁতের জন্য আলাদা করে চেনা যায়। এই মাছগুলো সারা বিশ্বের অ্যাকোরিয়াম প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়, কিন্তু বেলেমে এগুলো কেজি হিসেবে মাত্র প্রায় $1 দরে বিক্রি হয়। এর পাশেই থাকে টাইগার স্ট্রাইপড ক্যাটফিশ, যাদের শরীর জুড়ে কালো ও সাদা ডোরাকাটা দাগ দেখা যায়। কিছু মাছ প্রায় 1.5 মিটার পর্যন্ত লম্বা হয়, যা টোকিও বা সিঙ্গাপুরের অ্যাকোরিয়াম বাজারে অত্যন্ত দামি একটি প্রাণী হিসেবে বিবেচিত হতো। দোকানগুলোতে বিক্রি হওয়া এসব মাছের বড় অংশই বেলেমে মূলত খাবার হিসেবেই ব্যবহৃত হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য হল সিলভার অ্যারোয়ানা, যা অনেক এশীয় দেশে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত এবং কিছু ক্ষেত্রে একটি বাড়ির সমান দামে বিক্রি হয়, কিন্তু এখানে এটি কেজি হিসেবে $1-এরও কম দামে পাওয়া যায়। এর পাশাপাশি রয়েছে আরাপাইমা, পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির মাছগুলোর একটি। কিছু নমুনা প্রায় 3 মিটার পর্যন্ত লম্বা হয়, আর এর আঁশ এতটাই পুরু যে পিরানহা পর্যন্ত সহজে কামড় বসাতে পারে না। তারা অনেক সময় আরাপাইমাকে তাজা, শুকনো বা বড় বড় টুকরো করে বাজারের স্টলে ঝুলিয়ে রাখে, যেন সেগুলো কোনো মূল্যবান সামগ্রীর মতো প্রদর্শিত হচ্ছে। শুকনো মাছের সারি ধরে হাঁটতে হাঁটতে আপনি বুঝতে পারবেন কেন এই সংরক্ষণ পদ্ধতি অ্যামাজনে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। মাছগুলো প্রথমে পরিষ্কার করা হয়, লবণ দিয়ে মাখানো হয়, তারপর কয়েকদিন ধরে রোদে শুকানো হয়। যেখানে বিদ্যুৎ প্রায়ই অনিয়মিত এবং বরফ সবসময় ব্যয়বহুল, সেখানে অ্যামাজনের গরম ও আর্দ্র পরিবেশে খাবার সংরক্ষণের এটিই সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। নদী পাড়ের প্রধান বাজারের বিপরীতে অবস্থিত স্যান ফ্রান্সিসকো পাড়া, যেখানে প্রায় প্রতিটি ঘরই খুঁটির উপর নির্মিত। বর্ষাকালে, যা এখানে কয়েক মাস ধরে চলে, নদীর পানি 4 মিটারেরও বেশি বেড়ে যায় এবং নিচতলার পুরো ঘরগুলো ডুবে যায়। তখন রাস্তায় মোটরসাইকেলের বদলে নৌকা চলে, শিশুরা নৌকা চালিয়ে স্কুলে যায়, আর কিছু ঘর পুরোপুরি ভাসমান নৌকার মতো ভেসে থাকে। স্থানীয়দের জন্য এটি কোনো দুর্যোগ নয়, বরং অ্যামাজনের জীবনের একটি স্বাভাবিক ছন্দ মাত্র। অ্যামাজন অঞ্চলে স্যান ফ্রান্সিসকোর একটি সাধারণ টিনের ছাউনি দেওয়া রান্নাঘরে অ্যামাজনীয় খাবারগুলো পর্যটকদের অভিজ্ঞতা দেওয়ার জন্য নয়, বরং দৈনন্দিন খাবার হিসেবেই রান্না করা হয়। এখানে সবচেয়ে জনপ্রিয় খাবার হলো টাকাচো। সবুজ কলা সেদ্ধ করে নরম করা হয়, তারপর বড় কাঠের পেছনি দিয়ে চেঁচে নরম ও আঠালো মণ্ড তৈরি করা হয়, যা ছোট বলের আকারে গড়ে পরিবেশন করা হয় সেসিনার সাথে। এটি অ্যামাজনের ধুমায়িত মাংস, যা প্রায় কয়েকদিন ধরে শুকিয়ে ও ধোয়ায় সংরক্ষণ করা হয়। সেসিনার সমৃদ্ধ, আলাদা ও লবণাক্ত স্বাদ দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করা যায়, যা অ্যামাজনের মতো উষ্ণ ও আর্দ্র পরিবেশে খাদ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে কাজ করে। দীর্ঘ সময় পর্যন্ত গরম আবহাওয়াতেও রেফ্রিজারেশন ছাড়াই এটি সংরক্ষণ করা যায়। এটি এমন এক ধরনের খাবার যা কঠিন পরিবেশে টিকে থাকার জন্যই তৈরি হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হল এগনেস্ট, একটি জনপ্রিয় প্রাতরাশের খাবারের স্থানীয় নাম। বিক্রেতা একটি সম্পূর্ণ রান্না করা মুরগি বিপরে আরেম, যার ভেতরে বিভিন্ন পর্যায়ের বিকাশে থাকা ডিমের গুচ্ছ এখনও অক্ষত অবস্থায় থাকে এবং একই সঙ্গে মুরগির দেহগাহ্বরে রান্না হয়ে যায়। ক্রেতারা সাধারণত কেনার আগে সাবধানে মুরগির পেট পরীক্ষা করে নেন। যে মুরগির ভেতরে যত বেশি ডিম থাকে তার দামও তত বেশি। বেলেমে, যেখানে প্রায় কোনো কিছুই নষ্ট করা হয় না, এটিকে অনেকেই একটা কিনলে 2টা পাওয়া ধরনের একটি সুযোগ হিসেবেই দেখেন। আরেকটি অনন্য পানীয় হলো পোষে, যা খুব সহজভাবে তৈরি করা হয়।
কাঁচা ডিম স্থানীয় বিয়ারের সাথে ফেটিয়ে ঘন করা হয়, তারপর ঠান্ডা অবস্থায় সামান্য ফেনাযুক্তভাবে পরিবেশন করা হয়। ফলে তৈরি হয় একটি ঘন, মিষ্টি, মাল্ট স্বাদের পানীয়, যার স্বাদ বাইরে থেকে যতটা সাধারণ মনে হয় তার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। আপনার যদি কখনো অ্যামাজন ভ্রমণের সুযোগ হয়, আপনি কি এমন ধরনের খাবার চেষ্টা করার সাহস করবেন? এগ নেস্ট বা কাঁচা ডিম ও বিয়ার দিয়ে তৈরি পোষের মতো কিছুকে আপনি চেষ্টা করার সাহস করবেন? আর আপনি কোথায় থাকেন? আপনার এলাকায় কি এমন কোনো খাবার আছে যেগুলোর নাম শুনলেই বাইরে থেকে আসা মানুষরা একটু অস্বস্তি বোধ করে? নিচে কমেন্টে শেয়ার করুন। পেরুর উত্তর পূর্বাঞ্চলের লোরেটো প্রদেশের গভীরে অবস্থিত ইকুইটস হল এমন একটি শহর যা একটি বিশাল অঞ্চলের রাজধানী, যার আয়তন জার্মানির চেয়েও বড়, কিন্তু জনসংখ্যা এত কম যে ঘন্টার পর ঘন্টা হেলিকপ্টারে উড়লেও শুধু ঘন সবুজ জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যায় না। এই শহরের জনসংখ্যা প্রায় 4,13,000। জনসংখ্যার এই শহরটির সবচেয়ে অবাক করা বিষয় হল রাজধানী লিমা থেকে এখানে কোনোভাবেই সড়ক পথে পৌঁছানো যায় না। কোনো হাইওয়ে নেই, জাতীয় রাস্তা নেই, এমনকি বনের ভেতর দিয়ে কোনো সংযোগ পথ নেই। ইকুইটস চারদিকে ঘেরা 3টি নদী, বিশাল আমাজন, ইতায়া এবং নানাই, এবং ঘন প্রাচীন বন দিয়ে, যা এতটাই ঘন যে স্যাটেলাইটও অনেক সময় এর ভেতর ঠিকভাবে প্রবেশ করতে পারে না। এখানে পৌঁছানোর একমাত্র উপায় হল লিমা থেকে বিমানে উড়ে আসা অথবা দীর্ঘ সময় ধরে নদী পথে নৌকায় যাত্রা করা। 3 থেকে 5 দিন পর্যন্ত চলা একটি যাত্রা, যেখানে যাত্রীরা হামুকায় ঘুমায়, পণ্য ও যাত্রীতে ঠাসা সংকীর্ণ অংশের ভেতর ঝুলন্ত অবস্থায়। এই কারণে ইকুইটসকে অনেক সময় ভূমিতে থাকা দ্বীপ বলা হয়, একটি শহর যেখানে 4 লক্ষাধিক মানুষ বাস করে কিন্তু স্থলপথে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। ইকুইটস নিয়ে কথা বলতে গেলে এখানকার নারীদের প্রসঙ্গও আসে এবং চারাপা আর্দিয়েন্তে নামে একটি স্টিরিওটাইপও উল্লেখ করা হয়, যেখানে অ্যামাজনীয় নারীদের এক ধরনের বন্য ও প্রলোভনমূলক রূপে উপস্থাপন করা হয়। শুরুতে চারাপা শব্দটি ছিল একটি অবমাননাকর শব্দ, যা ব্যবহার করা হতো কোস্টাল পিপল দ্বারা সেলভা জঙ্গল এলাকার মানুষদের বোঝাতে ব্যবহৃত হতো। সময়ের সাথে সাথে অ্যামাজনীয় নারীদের এই চিত্রটি ধীরে ধীরে রোম্যান্টিকভাবে অবাধ ও প্রাকৃতিক আকর্ষণের প্রতীক হিসেবে উপস্থাপিত হতে শুরু করে। এই ধরনের পূর্বধারণা অনেক সময় স্থানীয় নারীদের অন্যায়ভাবে দেখা এবং এমনকি পর্যটক বা বাইরের মানুষের বিকৃত দৃষ্টিভঙ্গির কারণে হয়রানির মতো সমস্যারও জন্ম দেয়। তবে ইকুইটসের নারীরা চারাপা শব্দটিকে নতুনভাবে পুনর্গঠন করেছেন। একটি অবমাননাকর শব্দকে তারা ধীরে ধীরে গর্বের প্রতীকে রূপান্তর করেছেন, যা এখন তাদের পরিচয়, আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। উন্মুক্ততা, বন্ধুত্বপূর্ণ আচরণ এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপনের মানসিকতার প্রতীক হিসেবে। একই সঙ্গে তারা পেরুর সমাজে প্রচলিত সৌন্দর্যের মানদণ্ডের চাপের মুখেও পড়ে, যেখানে অনেক সময় ফর্সা ত্বক এবং ইউরোপীয় বৈশিষ্ট্যকে বেশি মূল্য দেওয়া হয়, যার তুলনায় গাঢ় ত্বক, উঁচু গালবোন বা বাদামি চোখের মতো আদিবাসী বৈশিষ্ট্যগুলো কম গুরুত্ব পায়। এর ফলে অনেক আদিবাসী বা মেস্টিসো নারী নিজেদের চেহারা নিয়ে ছোটবেলা থেকেই আত্ম অবিশ্বাসে ভুগতে পারে। পারিবারিক জীবনে ক্যাথলিক সংস্কৃতি এবং আদিবাসী ঐতিহ্যের মিশ্রণ একটি জটিল সামাজিক বাস্তবতা তৈরি করে। খুব ঘনিষ্ঠ বহু প্রজন্মের পারিবারিক কাঠামো তৈরি করে। এখানে বিবাহ শুধু ভালোবাসার বিষয় নয়, বরং পুরো বিস্তৃত পরিবারের দেখাশোনার দায়িত্বের সঙ্গেও যুক্ত। তাই অনেক ইকুইডোজের নারী অস্থায়ী সম্পর্কের চেয়ে স্থিতিশীলতা, বিশ্বস্ততা এবং দায়িত্ব নেওয়ার ক্ষমতাকে বেশি গুরুত্ব দেন। আপনি যখন করনেল বিমানবন্দরে অবতরণ করবেন, প্রথম যে জিনিসটি আপনাকে আঘাত করবে তা পাখির ডাক নয়, বরং হাজার হাজার মোটো ট্যাক্সি ও যাত্রীবাহী যানবাহনের কর্ণবিদারক শব্দ। ট্রাইসাইকেলগুলো এখানে একটানা ভনভন করে, যেন মধুমক্ষিকার ঝাঁকের মতো শহর জুড়ে ছড়িয়ে থাকে। স্থানীয়রা মজা করে এগুলোকে মশা বলে ডাকে, কিউট বলে নয়, বরং তাদের অসংখ্য সংখ্যা আর শব্দের কারণে। আনুমানিক ৮০,০০০ মোটো ট্যাক্সি শহর জুড়ে গাদাগাদি অবস্থায় চলাচল করে, প্রায় কোনো লেন মেনে না চলে ছুটে যায় মোড়ে মোড়ে। ভ্রমণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপ হলো চড়ার আগে অবশ্যই ভাড়া ঠিক করে নিতে হবে এবং সবসময় নগদ টাকা সঙ্গে রাখতে হবে, কারণ অনেক জায়গায় কার্ড গ্রহণ করা হয় না। ইকুইডোসের জীবন মূলত 2টি সম্পূর্ণ আলাদা ছন্দে চলে। নভেম্বর থেকে জুন পর্যন্ত থাকে বন্যার মৌসুম, যখন অ্যামাজন নদীর পানি 4 মিটারেরও বেশি বেড়ে যায় এবং নদী তীরবর্তী হাজার হাজার খুঁটির ওপর তৈরি ঘরের নিচতলা সম্পূর্ণভাবে পানিতে ডুবে যায়। স্থানীয়রা এটিকে কোনো দুর্যোগ হিসেবে দেখে না। শিশুরা নৌকা চালিয়ে স্কুলে যায়, প্রাপ্তবয়স্করা নৌকা চালিয়ে কাজে যায়, আর কিছু ঘর এমনভাবে তৈরি যে সেগুলো ভাসমান কাঠের ভেলায় রূপান্তরিত হয়ে পানির সাথে সাথে ভেসে চলে।
শুকনো মৌসুম এলে পানি নেমে যায় এবং ঘরগুলো আবার তাদের আগের অবস্থানে ফিরে আসে, আর চারপাশে উন্মোচিত হয় কাদা ও অ্যামাজনের এই জীবনধারা। এটাই ইকুইডোজের বাস্তব ছন্দ। বন্যা এখানে ব্যতিক্রম নয়, বরং স্বাভাবিক ঘটনা। ইকুইডোজের শিশুরা পড়তে শেখার আগেই সাঁতার শেখে, আর সাইকেল চালানোর আগে নৌকা চালানো শেখে। ইকুইডোজের সবচেয়ে বড় বিপদ এখানে কুমির, অ্যানাকন্ডা বা বিষধর পোকামাকড় নয়, সবচেয়ে বড় হুমকি হলো পানি নিজেই। শহরটির কিছু জলসূত্র দক্ষিণ আমেরিকার সবচেয়ে বেশি দূষিত নগর জলব্যবস্থার মধ্যে পড়ে। দক্ষিণ আমেরিকার অনেক শহরের তুলনায় ইকুইডোজের মতো কম জনসংখ্যার শহরেও জলদূষণের মাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রায় বাংলাদেশ ও ভারতের কিছু শহরের সঙ্গে তুলনীয়ভাবে পরিবেশ প্রতিবেদনগুলোতে উঠে আসে। অ্যামাজন নদী এখানে একদিকে যেমন পানীয় জলের উৎস, তেমনি শহরের প্রতিদিনের বর্জ্য, নর্দমার পানি এবং হাজার হাজার নৌকার ইঞ্জিন থেকে বের হওয়া তেলের মিশ্রণের চূড়ান্ত গন্তব্য। সবকিছুই আবার ফিরে যায় নদীতেই। শহরের সবচেয়ে কুখ্যাত বস্তি বাহো বেলেনে মানুষ সরাসরি নদীর পানিতেই গোসল করে, রান্নার কাজ করে এবং কাপড় ধোয় একই পানিতে, এর কাদা মিশ্রিত ঘোলা পানিতে। বাজো বেলেনকে পর্যটন পোস্টারে অনেক সময় অ্যামাজনের ভেনিস বলা হয়, কিন্তু বাস্তবে এটি 65,000-এরও বেশি দরিদ্র মানুষের জন্য এক অবিরাম সংগ্রামের জায়গা। বছরে প্রায় 6 মাস নদীর পানি বাড়ার কারণে কাঠের ভেলা বা বাঁশের খুঁটির ওপর তৈরি ঘরগুলো পানিতে ডুবে যায়। এখানে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, নেই বর্জ্য নিষ্কাশন বা সিওয়ারেজ সিস্টেম। বেলেনের প্রায় 40% শিশু দীর্ঘমেয়াদী অপুষ্টিতে ভোগে এবং জনসংখ্যার প্রায় 66% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এটাই এমন এক শহরের মূল্য যেখানে সঠিক নগর অবকাঠামো এখনও গড়ে ওঠেনি। রাবার বুমের ঐতিহাসিক উত্তরাধিকার ইকুইডোসকে এমন একটি অদ্ভুত স্থাপত্য উপহার দিয়েছে যা সহজে অন্য কোথাও দেখা যায় না। শহরের কেন্দ্রস্থলের চত্বরে দাঁড়িয়ে আছে একটি লোহার তৈরি বাড়ি, যাকে স্থানীয়রা বিশ্বাস করেন গুস্তাভ আইফেল অর্থাৎ আইফেল টাওয়ারের নির্মাতা ডিজাইন করেছিলেন। এটি কাসা দে ফিয়েরো বা আয়রন হাউস নামে পরিচিত। গল্প অনুযায়ী রাবার ব্যবসায়ী আনসেলমো দেল আগুইলা 1889 সালের প্যারিস আন্তর্জাতিক প্রদর্শনী থেকে এই কাঠামোটি কিনে এনেছিলেন। তারপর এটি খুলে ফেলা হয়, স্টিমশিপে করে আটলান্টিক পাড়ি দিয়ে অ্যামাজনের দিকে আনা হয় এবং শেষ পর্যন্ত 1890 সালে শত শত স্থানীয় শ্রমিকের মাধ্যমে পুনরায় জোড়া লাগানো হয়, যারা জঙ্গলের ভেতর দিয়ে এক একটি লোহার পাত বহন করে নিয়ে গিয়েছিল। কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। গবেষকরা পরে নিশ্চিত করেন যে এই কাঠামোটি সরাসরি আইফেলের নকশা নয়, বরং বেলজিয়ামের লে ফর্স দে জেব্রুক কারখানায় পূর্ব নির্মিত প্রি ফ্যাব্রিকেটেড অবস্থায় তৈরি হয়েছিল। তবুও এই কিংবদন্তি আজও টিকে আছে, আর এই রহস্যই ইকুইডোস শহরে পর্যটকদের আকর্ষণ করে রাখার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। লোহার এই বাড়িটি দ্রুতই বিষুবীয় জলবায়ুর সঙ্গে অপ্রায়োগিক প্রমাণিত হয়। লোহার দেয়ালগুলো চুল্লির মতো সূর্যের তাপ শোষণ করে, ফলে ভেতরের পরিবেশ বসবাসের জন্য প্রায় অসম্ভব হয়ে ওঠে। সময়ের সাথে সাথে ভবনটি একাধিকবার হাত বদল হয়েছে, কখনো নাইট ক্লাব, কখনো কনভিনিয়েন্স স্টোর, আর বর্তমানে পর্যটকদের জন্য একটি ক্যাফে হিসেবে ব্যবহৃত হচ্ছে। কাসা দে ফিয়েরো আসলে ইকুইডোসের একটি নিখুঁত প্রতীক, জঙ্গলের ভেতরে হারিয়ে যাওয়া একটি ইউরোপীয় স্বপ্ন, যা শেষ পর্যন্ত অ্যামাজনের জলবায়ুর কাছে পরাজিত হয়েছে। মালেকন তারাপাকা ধরে হাঁটলে, সূর্যাস্তের সময় মালেকন তারাপাকা ধরে হাঁটলে দেখা যায় অসংখ্য ভিলা, যেখানে ইউরোপ থেকে আনা টাইলস ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে দাঁড়িয়ে আছে ঘরের ছাউনি দেওয়া অস্থায়ী ঘরগুলোর পাশে। এটাই ইকুইডোস, একটি শহর যেখানে একটি গৌরবময় অতীত আর একটি কঠিন বর্তমান মাত্র কয়েক কদমের ব্যবধানে পাশাপাশি অবস্থান করে। বেলেন ছেড়ে যাওয়ার পর একটি প্রশ্ন থেকেই যায়, কিভাবে শত শত হাজার মানুষের বেঁচে থাকার প্রয়োজনের সঙ্গে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রের সুরক্ষাকে সামঞ্জস্য করা যায়। বাইরে থেকে দেখলে বেলেনকে সহজেই বিচার করা যায়, অ্যামাজন বাস্তুতন্ত্রের উপর চাপ স্পষ্টভাবেই দেখা যায়। তবে সমস্যার অন্যদিকেও একটি বাস্তু যুক্তি রয়েছে। ইকুইডোস এমন একটি শহর যেখানে প্রায় 5 লক্ষ মানুষ প্রায় সম্পূর্ণভাবে সড়ক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন অবস্থায় বাস করে। তাদের কাছে অ্যামাজন রেইন ফরেস্ট কোনো বন্য প্রকৃতি নয়, এটি একটি সুপারমার্কেট, একটি ফার্মেসি এবং জীবিকার একমাত্র উৎস। অনেক পরিবারের জন্য বন ও নদী তাদের সবকিছু। যদি বিকল্প আয়ের ব্যবস্থা ছাড়া সম্পূর্ণভাবে লগিং নিষিদ্ধ করা হয়, তাহলে হাজার হাজার সম্প্রদায় পর্যাপ্ত খাবার পাবে না। কিন্তু যদি বর্তমান হারে গাছ কাটা অব্যাহত থাকে, তবে যে বাস্তুতন্ত্র তাদের টিকিয়ে রাখছে সেটাই ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। এটি এক ধরনের চক্রাকার সংকট, যার কোনো সহজ সমাধান নেই। এই কারণেই বেলেন এক ধরনের জটিল বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছে।
এটি একই সঙ্গে শহরের জীবনধারণের প্রধান বাজার এবং পরিবেশ ও সংরক্ষণ ইস্যুর একটি কেন্দ্রবিন্দু। প্রতিদিন সকালে পুরো অ্যামাজন রেইন ফরেস্ট যেন খাবার, ওষুধ এবং তাবিজ এবং নানা পণ্য হিসেবে এখানে আসে, আর এই চক্র প্রতিদিনই চলতে থাকে। সম্ভবত এই জায়গা ছেড়ে যাওয়ার সময় সবচেয়ে সৎ উপলব্ধি হল এখানে কোনো নিখুঁত উত্তর নেই। ইকুইটস কোনো সাধারণ পর্যটন গন্তব্য নয়, এটি এক নিজস্ব জগৎ, এক জীবন্ত প্যারাডক্স, যেখানে সভ্যতা, আধুনিকতা এবং ন্যায় অন্যায় সম্পর্কে আপনার ধারণা বারবার প্রশ্নের মুখে পড়ে। এটি এমন এক শহর যেখানে শ্যাওলায় ঢাকা বেল এপক যুগের স্মৃতি একসঙ্গে সহাবস্থান করে ভাসমান বস্তির সঙ্গে, যেখানে ক্যাথলিক গির্জা এবং আদিবাসী শ্যামানিক আচার অনুষ্ঠান পাশাপাশি চলতে থাকে। সম্ভবত ইকুইটসের সবচেয়ে বড় সৌন্দর্য তার দৃশ্যপটে নয়, বরং এটি যে প্রশ্নটি প্রতিটি দর্শনার্থীর সামনে তুলে ধরে তাতেই। যদি আপনি এমন একটি জায়গায় বাস করতেন যেখানে বনই একমাত্র জীবিকার উৎস, তাহলে আপনি কি বনকে রক্ষা করতেন নাকি আগে আপনার পরিবারের খাবারের ব্যবস্থা করতেন? আপনার মতামত কমেন্টে জানান। যদি আপনি বিশ্বের আরও অদ্ভুত ও বিস্ময়কর জায়গা ঘুরে দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন চালু করতে ভুলবেন না। পরের যাত্রায় আবার দেখা হবে। বেলেন বিশ্বের আর কোনো বাজারের মতো নয়, এটি একই সঙ্গে মুগ্ধকর এবং অস্বস্তিকর। কিছু জিনিস যেন অতীতের কোনো যুগের অংশ মনে হয়, অথচ সেগুলো আধুনিক দৈনন্দিন জীবনের মাঝেই টিকে আছে। এখানে বেঁচে থাকা এবং প্রকৃতিকে ধ্বংস করার সীমারেখা এতটাই পাতলা যে তা প্রায় মুছে যায়। আর সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল, এই প্রশ্নের কোনো নিখুঁত উত্তর আসলে নেই। যদি আপনি এমন একটি জায়গায় বাস করতেন, তাহলে আপনি কি বনকে রক্ষা করতেন নাকি আপনার পরিবারের খাবারকে আগে রাখতেন? প্রথমে আপনার ভাবনা কমেন্টে শেয়ার করুন। আর যদি আপনি বিশ্বের সবচেয়ে অদ্ভুত, বিতর্কিত এবং কম পরিচিত জায়গাগুলো ঘুরে দেখতে চান, তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরের ভিডিও মিস না হয়। দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, কমেন্টে আপনার মতামত জানান, লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার খুব শিগগিরই দেখা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।